নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ৫,০০০ গড়মিলের কারণে কেন ২৫,০০০-এর চাকরি বাতিল? হাইকোর্টের নির্দেশের পরই এসএসসিকে কাঠগড়ায় তুলেছিলেন বিরোধী দলগুলি থেকে শুরু করে চাকরিহারারা। যদিও এসএসসি কর্তৃপক্ষের দাবি গড়মিলের হিসেব অনেক আগেই হাইকোর্টে দেওয়া হয়েছিল। আর আজকে তমলুকের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একবার নিশানা করলেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে জ্যোতি চট্টোপাধ্যায়, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে অতনু চট্টোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং কিছুক্ষণের মধ্যে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যোগ দেবেন। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। আমরা কি চোর? 25,000 কে 25,000 চোর? আপনি চোর ধরতে পারেননি বলে অযোগ্যর গলা কেটে দেবেন কেন? কমিশন এবং রাজ্য সরকারের অপদার্থমূলক কাজের জন্য আমরা যারা যোগ্য তারা কেন সাফার করব? 25,753 নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এক ধাক্কায় এতগুলি চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যা নিয়ে প্রত্যাশিতভাবে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শুরু হয় দোষারোপ পর্ব। হাইকোর্টের নির্দেশের পর চাকরিহারাদের একাংশ তো বটেই, বিরোধী দলগুলিও কাঠগড়ায় তোলে স্কুল সার্ভিস কমিশনকে। এই যোগ্য কারা আর অযোগ্য কারা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। তারা চোরেদের বাঁচানোর জন্য এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসিকে তালিকা দিন কারা যোগ্য। এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য। যদিও চাল ও কাঁকর এক করে ফেলার সব অভিযোগই উড়িয়ে দিয়েছে এসএসসি। বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দাবি করেন গড়মিল থাকা প্রার্থীদের তালিকা আগেই জমা দেওয়া হয়েছে হাইকোর্টে। এসএসসি কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে। তাদের আমি সবাইকেই জানিয়েছি যে আমরা এফিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। গড়মিলের তালিকা নিয়ে কমিশনের পাশে দাঁড়ান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি দুটি এফিডেভিট দিয়ে এসএসসি আজকে তার প্রেস কনফারেন্সে জানিয়েছে যে তারা কারা অযোগ্য চিহ্নিত করে, কারা যোগ্য তার মানে সেটাও চিহ্নিত করে তারা সেই তালিকা মহামান্য আদালতকে জমা দিয়েছিলেন। গড়মিলের তালিকা নিয়ে বিজেপি অবশ্য পুরনো অবস্থানেই অনড়। আদালতটা চলে বা যে কোনো সিদ্ধান্ত চলে সম্পূর্ণভাবেই তথ্য প্রমাণের ভিত্তিতে। তথ্য যা কিছু আছে তাদের কাছে আছে, তারা কেন আদালতকে সন্তুষ্ট করতে পারছেন না? কেন প্রতি ক্ষেত্রেই আদালতের অবস্থান আজকে এসএসসি কিংবা রাজ্য সরকারের বিরুদ্ধে চাইছে? এরই মধ্যে দিন চাকরিহারা বেশ কয়েকজনের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সরকার তাদের পাশে আছে বলে আশ্বাসও দেন। শিক্ষা দপ্তর সূত্রে খবর, চাকরিহারা 25,753 জনকে এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা হবে না। হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে এসএসসিও। ক্যামেরায় গৌতমের সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি24 ঘন্টা। এই যে বারবার এই প্রশ্নটা উঠে আসছে যে কার দায়, কেন যারা যোগ্য চাকরি প্রার্থী এবং তাদের সংখ্যাটা অনেক বেশি হওয়ার কথা, 5,000-এর কাছাকাছি যারা বেআইনিভাবে চাকরি চুরি করার চেষ্টা করেছিল, তাদের জন্য কেন 19,000-এরও বেশি যোগ্য প্রার্থী তারা বঞ্চিত হবেন? এটা কার দায়? সবাই প্রশ্ন তুলছিলেন যে এসএসসির পক্ষ থেকে আদালতে সেই তালিকা দেওয়া হয়নি। আজকে এসএসসির তরফ থেকে দাবি করা হলো যে অনেক আগেই সেই তালিকা তারা জমা দিয়েছে। আমি এই প্রসঙ্গে অতনুর কাছে শুরুতে আসবো। অতনু, এসএসসি তো বলছে যে তারা অনেক আগেই এই গড়মিলের হিসেব হাইকোর্টে দিয়েছিল। দেখুন, এই মামলা চলাকালীন বহুবার আদালত জানতে চেয়েছে যে নিয়োগটা এটা সম্পূর্ণভাবে নিয়োগ মেনে হয়েছে কিনা। এসএসসি রোজ প্রতিদিন আপনি যদি দেখেন যে কতগুলো এফিডেভিট এই সময়ের মধ্যে চেঞ্জ করতে হয়েছে, হয় অসম্পূর্ণ তথ্য দিয়েছে নাহলে দিনের শেষে ভুল তথ্য দিয়েছে, এবং বারংবার, এবং যখন আদালতের মনে হয়েছে যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা প্রশ্নাতীত নয়
তখন সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করে মহামান্য আদালত নতুন করে ফ্রেশ প্যানেল তৈরি করবার দিয়েছেন, রায় দিয়েছেন যে ফ্রেশ ইভ্যালুয়েশন অফ হবে, প্রিপারেশন, ইভ্যালুয়েশন অ্যান্ড স্ক্যানিং অফ ফ্রেশ ওএমআর শিট। এখন মুশকিলটা হচ্ছে ওএমআর শিটটার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কী ছিল, ওএমআর শিট দিতে পারছে না, কি করে ওএমআর শিট দেবে? অতনু, আমি তোমায় একটু বিরত করছি, আমি সবার সঙ্গে আলোচনায় আসবো। তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। বিকাশ দা, এই যে বারংবার যে প্রশ্নটা দানা বাঁধছিল যে কার দায়ে বা কার ভুলের খেসারত বা কার ইচ্ছাকৃত গাফিলতির খেসারত দিতে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের, সেখানে এসএসসির দিকে আঙুল তোলা হচ্ছিল, এসএসসি কর্তৃপক্ষের দিকে। আজকে এসএসসি কর্তৃপক্ষ তারা দাবি করলো যে গড়মিলের হিসেব অনেক আগেই তারা নাকি হাইকোর্টে দিয়েছিল, অর্থাৎ দায় তাদের নয়। এসএসসি কর্তৃপক্ষ অর্ধসত্য এবং অসত্য বলছেন। গোটা নিয়োগ প্রক্রিয়া শুরু থেকেই যে দুর্নীতি হয়েছে সেটা করেছেন এসএসসি কর্তৃপক্ষ, এবং এটা করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বা শিক্ষামন্ত্রীর নির্দেশে। এই সত্য স্বীকার করতে ওদের এখনও কেন ভয় হচ্ছে আমি জানি না। যেদিন থেকে ওএমআর শিট ছাপানো, ওএমআর শিট দিয়ে মূল্যায়ন করার পদ্ধতি গ্রহণ করা হয়েছে সেটাই সম্পূর্ণ বেআইনি এবং দুর্নীতিমূলক। এটাই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাদের রায় ঘোষণা করেছেন। এসএসসি তার থেকে কী করে বেরোবেন? এসএসসি ক্রমাগত এক থেকে এক সময় তাদের ভিন্ন অবস্থান নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরিষ্কার অর্ডারে লেখা আছে যে এসএসসি তারা একই জায়গায় এক রকম কথা বলছেন। এসএসসি যদি সততার সঙ্গে কাজ করতেন তাহলে এত সমস্যা হতো না। আজকেও এসএসসি কিন্তু সততার সঙ্গে কথা বলছেন না, এটাই দুর্ভাগ্যের। তারা যে লিস্ট দিয়েছেন সেই লিস্ট তারা বলছেন আমরা দিয়েছি সিবিআই এর তদন্তের প্রেক্ষিতে। তাদের নিজস্ব কোনো তথ্য নেই, তারা জানেন না যে তারা ওএমআর শিট সমস্ত লোপাট করে দিয়েছেন এবং তাদের সার্ভারে যে ডিজিটাল রেকর্ড রেখেছেন সেটা সম্পূর্ণ ম্যানিপুলেটেড। এটা এসএসসি জানেন না। আসলে কিছু কিছু মানুষ আছেন যারা সত্যের মোকাবিলা করতে ভয় পান এবং তারা অর্ধসত্য এবং মিথ্যা তার উপর দাঁড়িয়ে মানুষকে প্রবঞ্চিত করেন। তার ভূমিকা আজকে গ্রহণ করেছে এসএসসি কিংবা গোটা রাজ্যের শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডাউন দ্য লাইন সবাই এর সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রী তিনি গতকালই সভা থেকে বলেছেন যে কোন ডিপার্টমেন্টে কি রিক্রুটমেন্ট হয় তিনি তাতে মাথা গলান না। অসত্য কথা বলেছেন তিনি অসত্য কথা বলতে অত্যন্ত পারদর্শী, অসত্য কথা বলেছেন। আমাদের কাছে যে তথ্য আছে আমরা সেই তথ্যের ভিত্তিতে মামলা করছি। মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সামনে গিয়ে 2019-এ বলেছিলেন নির্বাচন আগে যে আমরা পার্থদাকে বলছি একটা স্পেশাল কমিটি করে দেবে, তোমাদের নিয়োগ হয়ে যাবে। পার্থ তখন তৃণমূলের 2 নম্বর ইন কমান্ড এবং শিক্ষামন্ত্রী, তিনি একটা কমিটি তৈরি করলেন এসপি সিনহাকে দিয়ে। সেই কমিটির কি কেলেঙ্কারি পরিণতি আজকে তদন্তে বেরিয়ে এসেছে, তো মুখ্যমন্ত্রী জানেন না। তারপর মুখ্যমন্ত্রী অযোগ্য লোকেদের চাকরি বাঁচাবার জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত করলেন, মুখ্যমন্ত্রী জানেন না। এই রকম নির্লজ্জ মিথ্যে কথা বলে একজন মুখ্যমন্ত্রীর পক্ষে সাজে না। ওর বোঝা উচিত মুখ্যমন্ত্রী পদের গুরুত্বটা অনেক বেশি, মিথ্যে কথা বলাতে থেকেও অনেক গুরুত্বপূর্ণ পদ, কিন্তু ওরা তাতে অভ্যস্ত নন। ওরা জানেন মানুষকে মিথ্যে কথা বলে ভুলিয়ে আমরা খানিকটা পার পেয়ে যাব। বিকাশ দা, আজ তমলুকের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করেছেন আরও একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যিনি ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী এবং সেখানে আপনার নামও উঠে এসেছে, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র ছিলেন এবং যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি চাকরি খান। দেখুন, আবারও বলি যে মুখ্যমন্ত্রী বা তার দল তো সত্য কথা বলতে শেখেননি, এই শেখানো হয়নি ওদের ওই রাজনৈতিক সংস্কৃতি। প্রথম কথা হচ্ছে যে এই দুর্নীতিমূলক প্রক্রিয়া হয়েছে। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে আমাদের 1 লক্ষ কথা বলার আছে, কেন বিজেপি আরেকটা দুর্নীতিগ্রস্ত দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাতে মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট আসে না। তদন্ত করে যে সত্য প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর হাত থেকে বাঁচবেন কি করে? তার সমস্ত পরিকল্পনাই তো দুর্নীতিমূলক। আমি বলি তৃণমূল রাজনৈতিক দলটাই তৈরি হয়েছে দুর্নীতির মধ্য দিয়ে। চিটফান্ডের টাকায় তৃণমূলের সমৃদ্ধি হয়েছে।
এবং আজকে সমস্ত কাজ দুর্নীতিমূলক। একের পর এক যদি আপনারা বিশ্লেষণ করেন, সময় দেন, ঘন্টা ধরে আমি প্রমাণ করে দেবো তৃণমূল দলটা জন্মে আছে দুর্নীতির ওপরে। কিন্তু যেটা বারবার শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চাকরি দিতে চান, কিন্তু আইনি জটিলতার কারণে বারবার সেটা আটকে যাচ্ছে। সেই আইনি জটিলতা ক্রমাগত আরও জটিলতর হওয়া, তার দায় কি আপনিও এড়াতে পারেন বিকাশদা? আইনি জটিলতা হবে কেন যদি আপনি স্বচ্ছভাবে সৎভাবে আইন মেনে কাজ করেন? এ তো পরিষ্কার কথা। ইতিপূর্বে কি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কোথাও নিয়োগ হয়নি? আইনি জটিলতা তো হয়নি। আমি যদি প্রথম থেকেই ঠিক করি আমি আইন অমান্য করে দুর্নীতিমূলক প্রক্রিয়া গ্রহণ করব, আইনি জটিলতা হবে। পশ্চিমবঙ্গের বুকে লক্ষ লক্ষ বেকার যুবক আছে, তাদের সকলকে সমান সুযোগ না দিয়ে 2-4 জনকে তৃণমূল করবার প্রলোভন দেখিয়ে চাকরি দিলে আইনি জটিলতা হবে? এটা তো আমাদের সমস্ত নাগরিকের নৈতিক দায়িত্ব যাতে আইন মেনে কাজ হয় সাংবিধানিক গণতন্ত্রে, যেটা তৃণমূল কংগ্রেস করেন না, জানেন না। তাই তিনি একথা বারবার বলছেন আইনি জটিলতা। উনি দেখান তো একটা নিয়োগ আইনি জটিলতার জন্য আটকে আছে, যদি স্বচ্ছভাবে নিয়োগ হয়ে থাকে। হয়নি। বিকাশদা, আমি দেখেছি যে ইতিমধ্যে আপনি আদালতের গোচরে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে বক্তব্য সেটা একটু যদি এই সম্পর্কে বলেন। বিচার ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য। দেখুন, তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে আমি বলছি তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে, গুন্ডামি করে, টাকার প্রলোভন দেখিয়ে, ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকা দিয়ে গুন্ডাদের লালন পালন করে সমস্ত ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। যেটা নিয়ন্ত্রণ করতে পারেননি তা হচ্ছে বিচার ব্যবস্থাকে, বিশেষ করে হাইকোর্টের পর্যায়ে যে বিচার ব্যবস্থা, বিচারকদের তারা ম্যানেজ করতে পারেননি, আর কিছু অভাগা আইনজীবী আমাদের মতো যাদের ম্যানেজ করতে পারেননি। সেটাই হচ্ছে ওর একমাত্র বিপদ। তাই দেখবেন ক্রমাগত বিচার ব্যবস্থার ওপর কুৎসামূলক আক্রমণ করে যাচ্ছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট একটি কন্টেন্ট মামলায় আমি সেটা চালু করেছিলাম, তাতে মুখ্যমন্ত্রীকে সাবধান দিয়েছিলেন যে আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে কথাবার্তা বলার আগে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন, সাংবিধানিক ক্ষমতা, সাংবিধানিক মর্যাদা রক্ষা করবেন। কাকে বলবে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো সাধারণতম নিম্নতম সৌজন্য বোধ নেই। তিনি বিচারপতিদের আক্রমণ করে যাচ্ছেন, একের পর এক বিচারপতি, 1-2 নয়, এবং গোটা হাইকোর্টটাকে আজকে তিনি আক্রমণ করছেন। তার কারণ তিনি ব্যর্থ, হতাশ যে হাইকোর্টের বিচারপতিদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারই প্রতিফলন এটা। বিকাশদা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি এখানে অরূপ চক্রবর্তীর কাছে আসবো। অরূপ, মৌপি, আপনাদের চ্যানেলে না আমি ছোটোবেলায় দেখতাম যে ওই তালমিছরির একটা বিজ্ঞাপন দেখাতো, ওই খাঁটি তালমিছরি ছবি আর সই দেখে চিনতে হয়। তো আমি বুঝতে পারছিলাম না খাঁটি সিপিএমটাকে বিকাশ ভট্টাচার্য না সূর্যকান্ত মিশ্র। বিকাশ ভট্টাচার্য দাবি করছেন যে সবাই অযোগ্য এবং তাদের চাকরি গেছে, ঠিক হয়েছে। আর সূর্যকান্ত মিশ্র টুইট করেছেন যে এবিটিএ এই রায়ের বিরুদ্ধে আদালতে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, যাতে এই রায়টাকে স্টে করানো যায়। তো আমার জানতে ইচ্ছা করছে যে কে আসল সিপিএম। আমি দ্বিতীয় প্রশ্নে আসি যে এসএসসি আজকে ক্যাটেগরিক্যালি এসএসসির যিনি অধিকর্তা তিনি জানিয়েছেন 18ই ডিসেম্বর, 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি তারা 3টে এফিডেভিট করে জানিয়েছিলেন এবং নাম্বারটাও মেনশন করেছেন যে 5400 লোক। বিকাশবাবু যেটা বলছিলেন ওএমআরের অসঙ্গতি ক্যাটেগরিক্যালি মেনশন করে এসএসসি জানিয়েছে 5400 জনের ওএমআরের অসঙ্গতির কথা তারা এফিডেভিট করে জানিয়েছিলেন। অর্থাৎ মৌপি, এটা বুঝতে অসুবিধা হয় না যে 25,753 জনের মধ্যে যদি 5400 জন আইডেন্টিফাইড হয়। মৌপিয়া স্কুলে শিক্ষক ক্লাস নিচ্ছে, একটা বদমাইশ ছাত্র স্যারের পেছন থেকে চক ছুঁড়ে মারলো, স্যারের গায়ে লাগলো, স্যার আইডেন্টিফাই করতে পারলেন না কোন বদমাইশ ছাত্র এই কাজটা করেছে, তার জন্য গোটা ক্লাসকে আপনি রাস্টিকেট করে দেবেন? এটা কি কাজের বিচার হচ্ছে নাকি? ল অফ ন্যাচারাল জাস্টিস, জাস্ট 1 মিনিট, ল অফ ন্যাচারাল জাস্টিস আমাদের শিক্ষা দেয় যে 10 জন অপরাধীও যদি ছাড়া পেয়ে যায়, একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। এটা তো ল অফ ন্যাচারাল জাস্টিসকে উল্টে দিচ্ছে, নতুন আইন ব্যবস্থা তৈরি হচ্ছে ভারতবর্ষে। বলছি অরূপদা একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তার কারণ হচ্ছে আমি আপনাকে দুটো অর্ডার দেখাতে পারবো। সে অর্ডারে স্ট্রিক্টলি বলা রয়েছে যখন এসএসসিকে চাওয়া হচ্ছে যে আপনারা এফিডেভিট দিয়ে জানান যে যে গড়মিল যেটা দেখা দিচ্ছে, মানে 1819টা পোস্টে যে গড়মিল দেখা দিয়েছে, আপনারা বলুন আপনাদের বক্তব্যটা কি। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি যে দুটো অর্ডার যেটা পাবলিশ হয়েছিল 18ই ডিসেম্বর 2021 সালে, সেই অর্ডারে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এসএসসি কোনো রকম তথ্য
প্রদান করতে পারেনি। আজকে যেটা প্রেস কনফারেন্স করে বলছে সেই অর্ডারে কিন্তু সেটা নেই, অর্থাৎ সম্পূর্ণভাবে ডাহা মিথ্যা কথা বলছে, ছাত্রছাত্রীদেরকে একদম মিথ্যা কথা, মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে যদি কেউ যোগ্য প্রাপ্তি হয়ে থাকে তার চাকরি যাওয়াটা সম্পূর্ণভাবে অনুচিত বলে আমরা মনে করি। কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে আপনারা যারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন, কিসের জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন? যারা যুক্ত ছিল রাজ্য মন্ত্রিসভার তাদেরকে তো গ্রেপ্তার করা উচিত অবিলম্বে। তার কারণ হচ্ছে আপনারা বেসিক্যালি অযোগ্যদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন। সেটা 251 পাতার জাজমেন্টে বলা রয়েছে, এটা আমি বলছি না, জাস্টিস স্বয়ং বলছেন 251 পাতায়। এবার আমি বলি যে ধরুন 5000 পোস্টে দুর্নীতি হয়েছে, এই যে 5000 পোস্টে যে দুর্নীতি হয়েছে, এদের এই যে যারা চাকরি পেল না, বঞ্চিত হলো, আজকে পশ্চিমবাংলার কি আমরা বার্তা দিতে পারছি যে টাকা দিলে চাকরি পাওয়া যায়, অর্থাৎ গরিব মানুষ যদি হয় সে চাকরিটা পাবে না। এই রকম যদি পরিস্থিতি হয়, একটা সোশ্যাল ডিলেমা তৈরি হয়েছে মৌপ্রদী, এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি একটু বিক্রমের কাছে আসি। বিক্রম, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে প্রশ্ন বারবার উঠছিল যে কার দায়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও চাকরিহারা হলেন, তারাও বারবার এই প্রশ্নটাই করছেন কাঁদতে কাঁদতে। এসএসসির দিকে আঙুল তুলছিলেন সবাই, আপনারাও বলছিলেন যে এসএসসির দায়। আজকে এসএসসি কর্তৃপক্ষ দাবি করছে যে গড়মিলের হিসেবে অনেক আগেই হাইকোর্টে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন। এসএসসি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এসএসসি বলেছে যে যেগুলো সিবিআই বা আমরা যেগুলো দিয়েছি এগুলোর মানে যে ডকুমেন্টস সেগুলোর অথেন্টিসিটি ওরা ডাউট করছে না, এইটুকু এসএসসি বলেছে। এসএসসি কোনো দিনই এফিডেভিট করে বলেনি, তাহলে আজকেই চেয়ারম্যান বলতে পারতেন যে আমার ধরুন 25,000-এর মধ্যে 6,000 আমার ফলস, 19,000 আমার ঠিক। এই ফিগারটা উনি কোনোভাবেই বলতে পারছেন না। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হলো এই সিলেকশন প্রসেসে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যেই আমি একটা কথা বলছি। অনেক জেনুইন ক্যান্ডিডেট আছে, আমি এটা অস্বীকার, আমি নিজেই মামলার সাথে আছি। মূল যে সমস্যাটা যে জায়গাটা হচ্ছে যে নাইসা বলে যে কোম্পানিটাকে টেন্ডার দেওয়া হয়েছিল, সেই টেন্ডারটা একদম ক্লোজ ডোর টেন্ডার। এরকম সরকারি টেন্ডার হয় না, সেটা পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে হয়। এটা সরকারি দপ্তরে যতজন আছেন সবাই জানেন, যত সরকারি আধিকারিক আছে তারাও জানেন। এবং এই যে নাইসা কোম্পানিটা, এরা আরেকটা ডিজিটাল ইনফোটেক বলে একটা কোম্পানিকে সাবটেন্ডার দিয়ে দিল, যেটা এসএসসি বলছে আমি জানি না। তার মানে ওএমআর স্ক্যানিংয়ের যে প্রসেসটা তার ওপরেই একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে, এবং ওএমআর স্ক্যানিংয়ের প্রসেসটার মধ্যে একটা ম্যানিপুলেশনের গল্প চলে আসছে, যেটা মেন কারণ এই মামলাটার সমস্ত প্রসেসটা বাতিল হয়ে যাওয়া। এই জিনিসটা কিন্তু অর্ডার শিটের মধ্যে একদম স্পেসিফিক্যালি বলা আছে, এবং ডিরেকশন পার্টে বলা আছে নতুন যে পরীক্ষা হবে সেইখানে সরকারি নিয়মে টেন্ডার করে কোনো কোম্পানিকে ওএমআর স্ক্যানের জন্য দিতে হবে, এটা স্পেসিফিক বলা আছে, যেটা মেন কারণ এই টোটাল সমস্যাটা। তাহলে আমি কাকে দায়ী করব? এসএসসিকে দায়ী করব, না যারা অন্যান্য লোকজন আছে তাদেরকে দায়ী করব, না সরকারকে দায়ী? কেন সরকার এবং এসএসসি দুজনেই এটা জানে, যারা সরকারি আধিকারিক তারাও এটা জানে যে একটা কোনো সরকারি প্রক্রিয়া করতে গেলে, টেন্ডার দিতে গেলে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে হয়। সেইটা এই ক্ষেত্রে হয়নি। এই যে নাইসা কোম্পানিটা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি, কোনো ইনফোসিস বা টাটা কনসালটেন্সি সার্ভিস এই ধরনের কোনো কোম্পানিকে আপনার ওএমআর স্ক্যানিংয়ের জন্য দায়িত্বই দেওয়া হয়নি। যে কোম্পানিটাকে দেওয়া হয়েছে সেটা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি এবং কোনো সরকারি টেন্ডার নেই, এটা এসএসসি জানাতে বাধ্য হয়েছে। যিনি আজকে চেয়ারম্যান আছেন তিনি যেটা চেষ্টা করতে চাইছেন সেটা হচ্ছিল কোনোভাবে যেন আমার কোনো দায় না এড়ায়, আগের যা করে গেছে সেইটা। এবার তিনি হয়তো চাপে সব কথা বলতে পারছেন না। আপনারা যদি ধারাবাহিকভাবে এসএসসি স্ট্যান্ড দেখেন, সিঙ্গেল বেঞ্চে একরকম, ডিভিশন বেঞ্চে একরকম, সুপ্রিম কোর্টে একরকম, আবার সুপ্রিম কোর্ট থেকে যখন এখানে পাঠিয়ে দিল সেখানে আবার আরেক রকম স্ট্যান্ড। তবে ফাইনালি কোর্ট কিন্তু বারবার এটা জানতে চেয়েছে যে যখন কোর্ট অর্ডার দিল বা যখন বলল যে রুল 17 অ্যাপ্লাই করো, তখন কিন্তু তোমরা সেটা মেনে নিয়ে তাদেরকে কিন্তু তুমি তাদের চাকরিগুলো মানে টার্মিনেট করেছো। সেই অর্ডার কিন্তু এসএসসি চ্যালেঞ্জ করেনি। তার মানে এসএসসি এটা খুব ভালো করে জানে যাদের যাদের চাকরি টার্মিনেট হয়েছে এই প্রসেসটা কিন্তু রংই হয়েছে, এবং এসএসসি সঠিকভাবেই তখন করেছে। ওরা নিজেদের স্ট্যান্ডই ঠিক করতে পারছে না, এক একটা কোর্টে এক এক রকম বলে যাচ্ছে। স্পেসিফিক বলুক না যে 25,000-এর মধ্যে আমাদের 19,000 আমরা সার্ভে করে দেখেছি। আজকে ডকুমেন্টসগুলো কার? সিবিআই খুঁজে বার করছে, আমরা যারা মামলাকারীর আইনজীবী আমরা খুঁজে বার করছি, বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা এদিক ওদিক করে বার করছি ডকুমেন্ট। সব ডকুমেন্ট তো এসএসসির কাছে আছে, পরীক্ষা তো ওরা নিয়েছে। ওরা একটা স্পেসিফিক স্ট্যান্ড নিয়ে বলুক যে আমার 19,000 এত একদম ক্লিন চিট আমাদের হিসাবে, আর বাকিগুলো আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, ইরেগুলারিটি হয়েছে, এটা স্পেসিফিক ওরাই বলতে পারে। প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তারপরে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটা আমি মামলাকারীর অ্যাডভোকেট আমি বলবো, সিবিআই বলবে, না এসএসসি বলবে, না গভর্নমেন্ট বলবে?
এসএসসি তো গভর্নমেন্টের তলায় একটা বডি, গভর্নমেন্টের থেকেই তো এসএসসিতে কারা কারা অ্যাপয়েন্টমেন্ট হবে তারা ঠিক করে দেয়, স্বশাসিত বডি, এরা তাদের দায়িত্ব এটা করা। এখন এই কথাগুলো বলছে জাস্ট মানে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার জন্য। আমি আসবো, আমি একটু অভিষেকের কাছে আসবো। অভিষেক, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ব্যাপারটায় সবাই একমত যে রাজ্য মাখিয়ে ফেলেছে, কিন্তু এই মাখিয়ে ফেলার দায়টা রাজ্যের অপরাধে শাস্তি পাচ্ছে সাধারণ মানুষ। দুর্ভাগ্যটা এখানে। ইংরেজিতে একটা কথা আছে, থ্রোয়িং অ্যাওয়ে দ্য বেবি অ্যালং উইথ দ্য হট ওয়াটার। মানে তুমি যখন মানে এই বলে না যে ঢাকি সহ বিসর্জন, এটা কোনো কাজের কথা নয়। লেট মি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট। এইটা স্বীকার করতে হবে, যেটা অরূপদা বলছিল, অ্যাবসলিউটলি ল অফ ন্যাচারাল জাস্টিস অনুযায়ী একজন নিরপরাধ যদি শাস্তি পায় সেটা আইন ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রশ্ন কথাতেই আছে যে 99 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। যে প্রশ্নটা আজকে বারবার উঠে আসছে, যে আমি মানে বিক্রম যে কথাটা বললো বা বিকাশ দা যে কথাটা বললো, যে এসএসসি নাকি কখনো এই কথাটা বলেনি যে 5400 জন, যেটা আজকে দাবি করছে যে 5400 জন একমাত্র বেআইনি, বাকি 19,000 সঠিকভাবে পাশ করা। অবশ্যই এই প্রশ্নটা আসবে যে 5400 বেআইনি হলো কি করে, কিন্তু এই প্রশ্নটা যদি ওরা আদৌ দিয়ে থাকে কোনো এফিডেভিট একটা ক্লোজড খামে থাকে, সেটার কগনিজেন্স একমাত্র হাইকোর্টের থাকে, তাহলে হয় হাইকোর্ট মিথ্যে কথা বলছে বা এসএসসি মিথ্যে কথা বলছে। যে কেউ মিথ্যে কথা বলুক, তারা কিন্তু আমাদের একটা সাংবিধানিক পোস্ট, গণতন্ত্রের পক্ষে এটা খুব একটা ভালো দৃষ্টান্ত নয়। কিন্তু এত আলোচনার ভেতর যে জিনিসটা সত্যি সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝতে পারছি না, একটা পদ্ধতিগত ত্রুটি হয়েছে। আমি তোমাকে একটা খুব সাধারণ এক্সাম্পল দিচ্ছি। কর্ণাটকে বোম্বাই গভর্নমেন্ট যখন ছিল, তখন পে সিএম বলে আমরা একটা ইয়ে করেছিলাম, সেখানে বলা হয়েছিল যে টেন্ডারে ঘুষ, বেআইনি টেন্ডার একাধিক হয়েছে। সেই টেন্ডারে অনেক রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তাগুলো আমরা বুলডোজার দিয়ে ভেঙে ফেলিনি। এটা হতে পারে না যে রাস্তাটা বেআইনি, টেন্ডারটা বেআইনি, সেই কারণে আমার সেই টেন্ডারটা ভুল, কিন্তু তার জন্য রাস্তাটাকে ভেঙে ফেলে আবার মাঠ করে আবার নতুন করে রাস্তা আমি করতে পারি না। আমি টাইম ট্রাভেল করাটা আইনের কাজ নয়। তখন হলে কি হতো, বাটারফ্লাই এফেক্ট নাকি, যে তখন যদি এখানে একটা ঝাপটানো হতো তাহলে ঝড় হতে পারতো। 1 নম্বর। 2 নম্বর, যে জিনিসটা বারবার আমরা সবাই স্বীকার করছি যে হ্যাঁ, এর ভেতর কিছু সংখ্যক, 1 জন হোক, 10 জন হোক, 15 জন হোক, ইনফ্যাক্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 19,000 জন তারা সঠিকভাবে পাশ করেছে। এবার তুমি ভাবো তো, সামাজিকভাবে শিক্ষাটা কিন্তু সম্মানের জায়গা। আমার বাড়ির ছেলেমেয়েটা, আমাদের ছোটবেলায় শেখানো হতো বাবা মার পরের জায়গাটা গুরুদের। আজকে সেই লোকটা রাস্তায় বেরোলে তাকে মুদির দোকানে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তো চাকরিটা আছে তো? কেন ইমাজিন আজকে আজ বাদে কাল সে যখন রিইনস্টেট হবে, তখন সেই ছাত্রটা মানে ক্লাস 5-এর ছাত্র, তাকে আমি ফেল করিয়ে দিলাম, সেই ছাত্র উঠে দাঁড়িয়ে শিক্ষককে বলে আপনার সাহস তো মন্দ নয়, আপনি তো পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন। সেই সময় যারা পরীক্ষা দিয়েছেন এখন আবার নতুন করে পরীক্ষা দেওয়া ইত্যাদি, মানে কেন তাদের এর মধ্যে দিয়ে যেতে হবে? আমি এখানে সুমনদার কাছে আসবো, যে সুমনদা, কোথাও তো দুধ আর জলটাকে আলাদা করতে হবে, মুড়ি আর মুরগিটাকে আলাদা করতে হবে। এই যে মুড়ি মুরগি এখানে আলাদা হলো না, এর দায়টা এসএসসির ওপরে বর্তায় বলে বিরোধীরা বলছিলেন, চাকরিহারাদের একাংশ বলছিল। আজকে এসএসসি দাবি করছে যে না, দায় নাকি তাদের নয়, দায়টা কার? দেখুন মৌপিয়া, বিকাশবাবু আইনজীবী হওয়ার অনেক আগে, বা যে কোনো লোক আইনজীবী হওয়ার অনেক আগে, জাস্টিস শব্দটা যেখান থেকে এসছে, সেই জাস্টিনিয়ান কোড যখন তৈরি হয়েছিল, তার প্রথম কথা ছিল যে একজনও যেন নির্দোষের শাস্তি না হয় 1000 জন দোষীকে শাস্তি দিতে গিয়ে। দ্যাট ইজ দ্য বেসিক রুল অফ দ্য ল। দুর্ভাগ্যের বিষয়, যারাই এই আইনজীবী হিসেবে বা আইনের কথা বলছেন, তারা ভুলে যাচ্ছেন যে তারা সবাই স্বীকার করে নিচ্ছেন যে 19,000 লোক এমন আছেন যারা যোগ্য। তাহলে আমি মেনে নিচ্ছি এসএসসি সব ভুল করেছে, তাহলে বিচারপতিরা অপেক্ষা করতে পারতেন, তারা এসএসসিকে চাপ দিতে পারতেন, অন্য অনেক সময় তারা চাপ দেন। দেখুন, আবার আমি বলছি, কংগ্রেসের মুখপাত্র যেটা বলেছেন, আমি আরেকটা জিনিস খুব বিনীতভাবে মনে করিয়ে দিই, যারা এত কথা বলছেন যে ইত্যাদি। রাহুল গান্ধী কি বলেছিলেন? রাহুল গান্ধী বলেছিলেন যে মোদি পদবীর সবাই কেন চোর। তাই নিয়ে যখন সুপ্রিম কোর্ট অব্দি বিষয়টা গেল, এটাই কিন্তু প্রমাণ হয়েছিল যে একজনকে বলা হচ্ছে মানে বাকি সবাই চোর হয়ে যাবে না, এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। তৃতীয় নম্বর প্রশ্ন, সেটা পলিটিক্যাল প্রশ্ন। এটা বিকাশবাবুর দুর্ভাগ্য যে বিকাশবাবুকে রাজনীতি ছেড়ে শুধুমাত্র আইন এবং সিবিআইডির কথা বলতে হচ্ছে, যে সিবিআইডিকে ওনার দলের, উনি যে দলটা করেন, যে দলের সমর্থনে উনি দিল্লিতে রাজ্যসভার সাংসদ হয়েছেন, সেই কংগ্রেস এবং সিপিএম একই সঙ্গে ইডি এবং সিবিআইকে কেন্দ্রীয় সরকারের দালাল মনে করে।
আগে বিকাশ ভট্টাচার্য এবং তার অনুরাগীদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিজেপির দেখানো রোডম্যাপ ধরে হাঁটবে, কনস্ট্যান্ট ইডিসিবিআই বলে যাবে। এবং আবার আমি রিপিট করছি, একজন, যে আমি ধরে নিচ্ছি 25,000 জনের মধ্যে মাত্র একজন সৎভাবে চাকরি পেয়েছে, তাকে বাদ দেওয়ার অধিকার পৃথিবীর কোনো বিচার ব্যবস্থার থাকে না। বিকাশ বাবুদের এগেন আই রিপিট, তারা রাজনৈতিকভাবে জিরো হয়ে গেছেন বলে আজকে আইনের দ্বারস্থ হয়ে এই সমস্ত হেডলাইন পাওয়ার চেষ্টা করছেন, যে হেডলাইন ইলেকশনে কিন্তু কোনো ডিভিডেন্ড দেবে না। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কি আরও 59,000 চাকরিতে কোপ পড়বে? বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবিতে তুঙ্গে তরজা। 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। কয়েকদিন আগেই বিস্ফোরণ ঘটতে চলেছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। তার পরপরই নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার আরও 59,000 চাকরিতে কোপ পড়তে চলেছে বলে দাবি করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বুধবার ওন্দা রতনপুরের সভা থেকে রীতিমতো সময় বেঁধে চাকরি বাতিল হবে বলে দাবি করেন বিজেপি বিধায়ক। আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। প্রথমে শুভেন্দুর বোমা ফাটার ইঙ্গিত, তারপরেই হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশ। এবার অমরনাথের 59,000 চাকরি বাতিলের দাবি। গোটা বিতর্কে বিজেপির ক্রোনোলজির আঁচ পাচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার জোড়াফুল শিবিরের এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়, শুভেন্দু বিস্ফোরণের হুঁশিয়ারি দেন, হাইকোর্ট 26,000 চাকরি বাতিল করে দেয়। এবার বিজেপির অমরনাথ শাখা 59,000 চাকরি ছাঁটাইয়ের হুঁশিয়ারি দিচ্ছেন। রাজ্যের গরিব মানুষের বিরুদ্ধে বাংলা বিরোধীদের রাজনৈতিক প্রতিহিংসা আবারও স্পষ্ট হয়ে গেল। বিজেপি আগাম বলছে বিস্ফোরণ, তারপর কোর্টে লোকের চাকরি যাচ্ছে। আবার বিজেপির বিধায়ক বলছেন যে আরো কিছু লোকের চাকরি যাবে, আবার একটা কোর্টের অর্ডার আসছে। তাহলে বিজেপির পার্টি অফিস থেকে টাইপ করে আদালতে অর্ডার যাচ্ছে, নাকি আদালত যখন অর্ডার টাইপ করছে সেখানে বিজেপির লোক বসে থাকছে? এদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভা থেকে বোমা মন্তব্য নিয়ে এদিন আবারও নাম না করে শুভেন্দুকে নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ ভুল করে সংশোধন করে দাও, কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে, এবং বলছে 12% সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এত বড় সাহস! সব মিলিয়ে ভোটের মাঝে চাকরি বাতিল নিয়ে তুঙ্গে দায় ঠেলাঠেলি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি এখানে জ্যোতির কাছে আসবো। জ্যোতি, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, শুভেন্দু অধিকারীর কয়েকদিন আগের বোমা মন্তব্য, আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন বিজেপি বিধায়ক তিনি বলছেন 30 তারিখ আসছে আরও 59,000 চাকরি যাবে। যখন এদিকে কুম্ভীরাশ্রু ফেলা হচ্ছে চাকরি হারাদের জন্য, যোগ্য চাকরি প্রার্থীদের জন্য, তখন দাঁড়িয়ে চাকরি যাবে এটা ডেট ধরে বলে দেওয়া এবং তাই নিয়ে প্রায় একটা উল্লাস, এটা কি বার্তা দেয়? কি করে জানছে তাহলে? না, দেখুন, বিজেপি বিধায়কের এই বক্তব্যকে আমাদের দল সমর্থন করছে না, স্পষ্ট বার্তা। তার কারণ হচ্ছে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে যারা যোগ্য তাদের চাকরিটা যেন বাতিল না হয়। কারণ একটা যোগ্য চাকরি প্রার্থী যে চাকরি করছে দীর্ঘদিন ধরে, সে জানে তার ইএমআইটা দিতে হয়, সে জানে তার বাচ্চার দুধটা কিনতে হয়। সুতরাং তাদের পাশে ভারতীয় জনতা পার্টি রয়েছে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী যখন চাকরিটা পায়, এবং সেই চাকরিটা কার পাওয়ার কথা ছিল? কোনো একটা গরিব মানুষ বা গরিব বাড়ির সন্তানের পাওয়ার কথা ছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গরিব বাড়ির ছেলেমেয়েদের চাকরি খায়। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড। যে কারণের জন্য আমাদের লড়াইটা হচ্ছে এই জায়গাটায়, যে আপনারা বাংলা বিরোধী। তার কারণ বাংলা ছাত্রছাত্রীদেরকে আপনারা বঞ্চিত করছেন। বলে দিচ্ছেন কিভাবে?
আমি তো বললাম, আমি তো ডিসকার্ড করলাম, ভারতীয় জনতা পার্টি ওই বক্তব্যকে ডিসকার্ড করছে। এটা এরকম ভাবে ভারতীয় জনতা পার্টি চাকরি খাবে এরকম জায়গায় একটু নেই। বিক্রমের কাছে যাব। বিক্রম, আমি একটা জিনিসই জানতে চাইবো, সত্যি কি আগামী 30 তারিখ এমন কোনো দিন যে দিন 59,000-এর চাকরি বাতিল হতে পারে বা তার কোনো সম্ভাবনা কিছু থাকছে? দেখুন, এরম ধরনের কোনো মন্তব্য কোনো জজ সাহেব করেননি। এখন আমাদের কোর্টে যেটা হয়, আর্গুমেন্ট করলে অনেক সময় জজ সাহেবরা বলে বসেন যে ও আচ্ছা এইটা হয়েছে তাহলে তো সঠিক হয়নি বা এটা বেঠিক হয়নি, কিন্তু এটার মানে এইটা নয় যে 30 তারিখেই একটা রায় চলে আসবে। এগুলো দেখুন স্পেকুলেশন বাজারে অনেকে করে বেড়াচ্ছেন, এও বলছেন। যেমন ধরুন আজকে শুক্রবার দিন এসছিল যে আগের শুক্রবার যে ফর জাজমেন্ট সোমবার হবে। যিনি মামলা করেছেন বা আমরা আছি, আমাদের অপরপক্ষ আছে বা বিপক্ষ আছে, অনেকেই আছে, সবাই এক্সপেক্ট করবে যে আমাদের ফেভারে কিছু আসবে। আমরা দীর্ঘদিন ধরে লড়ছি একটা মামলা, আমরাও এক্সপেক্ট করব। তারপরে অনেক সময় দেখি জিতেছি, অনেক সময় দেখি হেরেওছি। যেরকম ধরুন ডিএ মামলাটা যখন সুপ্রিম কোর্টে উঠেছিল, সবাই এক্সপেক্ট করছিল যে এই দিন একটা কিছু হয়ে যাবে, আলটিমেটলি হলো না, মামলাটা পিছিয়ে গেল। এগুলো সবটা একটা এক্সপেকটেশন, স্পেকুলেশন। এর সাথে আদালতের বা জজ সাহেবদের কোনো সম্পর্ক নেই। তারা তাদের মতন মামলা দেখেন এবং তার রায় দেন। আমরা আমাদের আর্গুমেন্ট করি, অনেক সময় জজ শুনে বলেন না গুড আর্গুমেন্ট, ভালো বলেছো, এই কথাগুলো বলেন। অনেক সময় বলে ও আচ্ছা এটা হচ্ছে দিস ইজ ভেরি ব্যাড। এগুলো কিন্তু একটা ক্যাজুয়াল টক, কোর্টের মধ্যে কিন্তু এগুলো হতে থাকে। এখন এগুলো থেকে বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে অনেক হয়তো স্পেকুলেশন করেন। ফাইনাল জাজ বা জাজ স্পিক্স থ্রু ইটস অর্ডার। এবার কোর্টে বসে কোনো জাজ যদি কোনো কথা বলেন বা কিছু, প্রথমত এরম ধরনের কোনো কথা হয়নি, কিন্তু কোনো কথা যদি বলেন। মৌপিয়া, প্রথম কথা হচ্ছে একটু আগে আমার বিরোধী প্যানেলিস্টরা বা আইনজীবীরা এখানে দর্শককে বিভ্রান্তিকর তথ্য দিলেন। এই কারণেই বলছি, তারা বারবার করে বললেন এসএসসি এরকম কোনো ডেটা দেয়নি। আমি শুধু রায়টা তাদের দেখতে বলবো। ওই রায়ের 204 নম্বর পাতায় পরিষ্কার তারা বলছেন, এসএসসি হ্যাড সাবমিটেড এ স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট ইন রেসপেক্ট অফ দ্য ফোর্থ সিলেকশন প্রসেস হুইচ ইজ ফলোড। এবং বলা হচ্ছে যে 9-10-এ 16,110-এর মধ্যে ওএমআর এর ইস্যু 808টায় ছিল, র্যাঙ্ক জাম্পিং কটায় ছিল, 11-12-তে কতগুলো ছিল, প্রত্যেকটা ক্যাটেগরিক্যালি, যেটা আজকে সিদ্ধার্থ মজুমদার প্রেস কনফারেন্স করে বলেছেন। এক, দ্বিতীয়ত ওই রায়েরই একেবারে পরিষ্কার করে 258 পাতায় পরিষ্কার করে বলা হয়েছে, দুবার দুরকম কথা বলা হচ্ছে, যেহেতু সঠিকভাবে অযোগ্যদের চিহ্নিত করতে পারা যায়নি তাই সবার চাকরি বাতিল হলো। আবার পরের লাইনে দিচ্ছেন যে যোগ্য প্রার্থীরা ওই প্যানেলে আছেন। তার মানে প্রথমত ল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন। দ্বিতীয় কথা, দেখুন 1.5 বছর এজেন্সি তদন্ত করেছে, সেন্ট্রাল এজেন্সি, 1 বছর বাক কমিটি তারা তদন্ত করেছে, 2.5 বছর তদন্ত হয়েছে, কতজন অযোগ্য তার তালিকা পড়েছে। তারপরেও যদি বের করতে না পারে, সেই ব্যর্থতার দায় কেন সেই ছাত্র শিক্ষকরা নেবে যাদের চাকরিটা চলে গেল? দ্বিতীয় কথা, আজকে যে স্টেটমেন্ট দেখাচ্ছিলেন বিজেপির প্রতিনিধি, বললেন যে ওন্দার এমএলএর বক্তব্যকে ডিজোন করছেন। ওনার ক্ষমতা আছে, আগের দিন শুভেন্দু অধিকারী যে বক্তব্য বলেছেন সেটাকে ডিজোন করা। 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল। আমি তোমার বলার সময় বলিনি, তুমি বলো। আজকে মুশকিলটা হচ্ছে ওন্দার এমএলএর বক্তব্যকে উনি এখানে বসে ডিজোন করবেন বলছেন। উনি যদি শুভেন্দু অধিকারী বক্তব্য ডিজাইন করেন, পরের দিন ওনার বাড়িতে দিয়ে রেট হবে, কারণ উনি তো পুরনো বিজেপি, উনি তো শুভেন্দুর মতো তৎকাল বিজেপি নয়। আমরা এর আগে ক্রিকেট খেলার সময় দেখেছি ম্যাচ ফিক্সিং, জাস্ট ওয়ান লাইনার, ম্যাচ ফিক্সিং হতে দেখেছি ক্রিকেট খেলার সময় এই টার্ম আসতে। এখন তো দেখছি জাজ ফিক্সিং এর খেলা চলছে। আজকে এই জায়গায় নামিয়ে এনেছেন বিচার ব্যবস্থাকে। বিজেপির এমএলএ বলে দিচ্ছে কোন তারিখে কোন রায় হবে, বিজেপির লিডাররা বলে দিচ্ছে কতজনের চাকরি খাওয়া হবে। ম্যাচ ফিক্সিং এই ধরনের কথাবার্তাগুলো একদম সম্পূর্ণ ভুল কথাবার্তা। আমরা জানা এই ধরনের কথাবার্তা বলতে পারেন না। আপনি যাই যে ক্ষমতায় আছেন বলে যা ইচ্ছে তাই বলে দেবেন। একটা কথা উঠলো যে না এটা অ্যাবসলিউটলি কথা, ভুল কথাবার্তা। এই ধরনের কথাবার্তা শুনুন, আমরা অনেক মামলা হেরে যাই, আমরা অনেক মামলা হেরে যাই। শুনুন, আমি নিজে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে কাজ খেয়েছি। এই ধরনের কথাবার্তাগুলো অ্যাবসলিউটলি কন্টেম্প্ট অফ কোর্ট। আপনি জাজ ফিক্সিং এর কথা বলছেন, এই ধরনের কথাবার্তাগুলো ডেলিভারেটলি তৃণমূল সরকার বলছে। যে আদালত সম্পর্কে, বিচার ব্যবস্থা সম্পর্কে, বিচারপতিদের সম্পর্কে এমন কোন মন্তব্য থেকে বিরত থাকা উচিত যা আদালত অবমাননার শামিল, এবং অন্তত জি 24 ঘন্টা সেই বক্তব্য এন্ডোর্স করে না। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, প্রথম কথা, 59,000 জনের চাকরি যাবে, এটা একটা অ্যাচিভমেন্ট। সেটা একটা মানুষ কতটা অসংবেদনশীল হলে সেটা একটা মঞ্চ থেকে বলতে পারে এবং তার সামনের মানুষগুলো হাততালি দিতে পারে। আমরা প্রথম থেকে বলে আসছি যে এই সরকার মাখিয়ে ফেলেছে, এই সরকারের যারা মানে দোষী সাব্যস্ত হচ্ছে তারা জেলে যাক, কিন্তু সাধারণ মানুষের চাকরি যাচ্ছে আর আপনি উল্লাস করছেন। এই মানুষগুলোর কাছে কালকে আপনি ভোট চাইতেই যাবে, কেউ উল্লাস করছে না। বিজেপির আপনারা তো হাততালি দিয়েছিলেন।
বক্তব্যটা খুব সিম্পল। এইখানে এই আমাদের যিনি এসএসসির সিদ্ধার্থ বাবু আছে, তোমাদের ক্লিপিং দেখালো বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। আমার এই বিলিফ শব্দটাতে আপত্তি আছে। তোমার কাছে হয় তুমি ফার্স্ট হয়েছো বা ফেল করেছো, এখানে কোনো বিশ্বাস থাকতে পারে না। আমার কাছে এভিডেন্স আছে, হয় অরূপদার আমি পরীক্ষা দিয়েছি আমি ফার্স্ট হব বা আমি ফেল করব। পরীক্ষকের বিলিফ থাকতে পারে না যে অভিষেক হয়তো বিলিফ। এক সেকেন্ড তোমার পাশে আইনজীবী বসে রয়েছে বলে তোমার পাশে আইনজীবী বসে রয়েছে আমি তোমার পাশে উনি এফিডেভিটের কথা বলেননি। আমি তো কথা বলছি ভাই 18ই ডিসেম্বর 2023, 20 ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2024 এফিডেভিট করে জানিয়েছে এবং কোর্টের রায়ে সেটা মেনশন হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে তাহলে তোমরা যে আইনজীবী অ্যাপয়েন্ট করলে তারা কি ইনেপ্ট, তারা কি অযোগ্য? তারা তুমি যেটা প্রুফ করতে পারছো কিনা আইনজীবী না হয়ে এখানে প্রুফ করছো, তুমি সেই লোকগুলো এখানে প্রুফ করতে পারলো না। করছো এখানে কোর্টের তোমাদের কল্যাণ ব্যানার্জি বলে রায়টা সেলফ কন্ট্রাডিক্টরি। তোমাদের কল্যাণ ব্যানার্জি বলে একজন উকিল আছে যে তোমার ক্যান্ডিডেট হয়েছে, তাকে প্রশ্ন করো। তোমার লিগ্যাল সেল আছে, তোমার লিগ্যাল সেলের বিরুদ্ধে লিগ্যাল সেল রায় করতে পারছে না। আসবো অতনু। প্রথমেই বলি, অরূপদা বলার সময় একটা টার্ম ইউজ করলো ফিক্সিং সংক্রান্ত। এই টার্মটাকে মানে চূড়ান্ত ধিক্কার এবং কন্ডেম করছে। এই রকমের টার্ম আদালতের সঙ্গে যুক্ত যারা আছে আমাদের কাছে মানে এটা আমাদের যে শিক্ষক বিকাশবাবু বলার সময় বললেন যে যখন আদালতকে একমাত্র জায়গা যেটা হচ্ছে রাজ্য সরকারের কন্ট্রোলের বাইরে, যেখানে রাজ্য সরকার কিছু করতে পারছে না, এই ধরনের আক্রমণ হওয়াটা বিচারপতি বা কারোর উপরে আমি বিচারপতি থাকার সময় বিজেপি আমার সাথে যোগাযোগ করেছে সেইটা আমি অরূপদা সেই জায়গাটা যতক্ষণ তিনি জজের চেয়ারে বসে কোনো রায় দিচ্ছেন, যতক্ষণ তিনি জজের চেয়ারে বসে রায় দিচ্ছেন তার কিন্তু সেই রায়টাকে কিন্তু ইমিউন, তাকে কিন্তু এটা বলা যায় না। যতক্ষণ জজের চেয়ারে তুমি জজের চেয়ার থেকে নেমে যাওয়ার পরে তিনি বিজেপিতে যান, মঙ্গল গ্রহে যান, সেটাকে কোনো সেটা তার বক্তব্য, সেটা তার জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও নিশানা করছেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শুনুন, আসবো। আমি এর শেষ দেখতে চাই। আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের ওপরে হবে? টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়। একই ফেরত আমি চাই, দিতে হবে। আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আছে আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে, তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে, এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো। একটা সপ্তাহ শুরু হয় কবে? সোমবার। আপনারাই বলছেন সোমবার, রায়টা এলো কবে? সোমবার। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো। উনি প্রমাণ করে দিন না। প্রথমত নাম ধরতে সাহস নেই উনার। উনি একটা কাপুরুষ। আমার কাছে হেরেছে এবং ওকে যে টাইটটা আমি দিয়েছি, বাকিটা জেলে ঢোকাবো ওকে। ও ব্যাগ গুছা, জেলে ঢোকাবো ওকে। ও নাম ধরে বলতে বলবেন আর প্রমাণ দিয়ে বলতে বলবেন। আমি তো বলছি, আমি প্রমাণ দিয়ে বলছি, আমি ক্যাবিনেটের নোট দেখিয়ে বলেছি 5ই মে 2022 অতিরিক্ত শূন্য পদ আপনি তৈরি করেছেন এই চাকরিগুলো বেচার জন্য। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর, আমি সুমনদার কাছে যাব। সুমনদা, দেখুন, এটা দুটো পয়েন্ট আছে। যেটা প্রথম পয়েন্ট, আমি জানি না বিজেপির মুখপাত্র বোধহয় উদাহরণটা দিতে গিয়ে একটু গুলিয়ে ফেলেছেন। দেখুন, পরেশ অধিকারীর মেয়ে চাকরি পেয়েছিল, ভুল হয়েছিল। তাকে বাদ দিয়ে যাকে চাকরি দেওয়া হলো ববিতা অধিকারী, সেটাও ভুল হয়েছিল। তারপরে যার চাকরি হয়েছিল অনামিকা সরকার, তারও কিন্তু এখানে চাকরি চলে গেছে। কারণ ওই যে কে যোগ্য আর কে অযোগ্য সেটা কিন্তু বিচার করা হয়নি। সো ইটস এ ব্যাড এক্সাম্পল। সেকেন্ড পয়েন্ট, আমার মনে হয় যে
আইনে আমি আবার বলবো যে জাস্টিনিয়ান বলে গেছিলেন যে একজনও নির্দোষের জন্য শাস্তি না হয়। আর রাজনৈতিকভাবে আমি চাইবো বিকাশবাবু মোহাম্মদ সেলিমের হয়ে প্রচারে যান, কিংবা কংগ্রেসও নিয়ে যেতে পারে প্রচারে, গিয়ে বলুন যে এই যে 26,000 লোকের চাকরি গেছে এটাকে আমি সমর্থন করি, যে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি যাক। এবং থার্ড পয়েন্ট, সিপিএমের বিকাশবাবুর অনুগামী আইনজীবীরা যেটা বলছেন যে এবার মাফলার জেলে গেছে, এরপরে হাওয়াই চটিও জেলে যাবে, তাহলে আমি ধরে নেব যে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারিটা সিপিএম সমর্থন করছে। তারপরে তারা ইন্ডিয়া ব্লকে থাকবে কিনা সে বিষয় নিয়ে আমার প্রশ্ন আছে। অভিষেক কিছু বলতে চাই? অভিষেক, একটা জিনিস কিন্তু এত গোল গোল ঘোরার ভেতর দুটো জিনিস আমরা খুব কনভিনিয়েন্টলি হয়তো এড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, এক যে 19,000 যোগ্য লোকের কেন চাকরি গেল এটা যেমন সত্যি, তার পাশাপাশি এটা অস্বীকার করা সত্যি জায়গা নেই। 2016 থেকে প্যানেলটা শুরু হয়েছে, 2019 পর্যন্ত হচ্ছে গিয়ে কাউন্সিলিং হয়েছে। 5,000 লোক, যদি 5,000ই হয়, 5,000 অযোগ্য লোক চাকরি পেল কি করে, যদি না সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে থাকে। এবং 2016-র সময় শুভেন্দু অধিকারী যে আজকে একে হাঙ্গেলের মতো বিবেকের অভিনয় করছে, সে কিন্তু এই ডিসিশন মেকিং এর সেন্টারে ছিল। তাই দক্ষিণ কলকাতার শান্তিনিকেতন হোক বা দক্ষিণ কাঁথির শান্তি, কিন্তু এখানে তো শুভেন্দু অধিকারী বলছেন যে প্রমাণ করে দেখাতে। সমস্যার ব্যাপারটা হচ্ছে যে উনি আজ অব্দি যা যা অভিযোগ করেছেন তাই যদি ওনাকে প্রমাণ করতে হতো, তাহলে উনি জাজ এবং অ্যাডভোকেট একসঙ্গে হতে পারতো না। দেখুন, এই কথার উত্তর দেওয়ার কোনো মানে নয়, কিন্তু অরূপদা যেটা বললো ডাহা মিথ্যে কথা বললো। তার কারণ হচ্ছে 30 নম্বর পয়েন্টে এসএসসি যখন সাবমিশন করছে কি বলছে, এসএসসি হ্যাড নো ম্যাটেরিয়াল টু ডিসবিলিভ দ্য ডেটা সাপ্লাইড বাই সিবিআই। সিবিআই যে ডেটাটা সাপ্লাই করেছে সেটা হচ্ছে আপনার এসএসসি কাছে কোনো ম্যাটেরিয়াল নেই। তাহলে কোনটা ঠিক? এসএসসির কাছে কোনো ম্যাটেরিয়াল নেই, কোনটা ঠিক? অরূপদা ঠিক না এসএসসি ঠিক? এখানে বসে ঠিক করো। না না, আমিও ভার্ডিক্ট বলছি, আমিও ভার্ডিক্ট বলছি, আমি ভার্ডিক্ট বলছি তো এখানে, আমি ভার্ডিক্ট বলছি এখানে। আশিস চৌধুরী আপনাদের সাবমিট, এসএসসি সাবমিট করেছে ডেটা, আমি আপনার জাজমেন্টটাই সাবমিট করছি, জাজমেন্টটাই বলছি। এসএসসি আর সাবমিট এখানে মিথ্যা কথা বলতে কোনো লাভ নেই। আমি তো বলছি না, বিচারপতি তাই ভার্ডিক্ট মিথ্যা কথা বলতে লাভ নেই, আমি তো জাজমেন্টটা দেখে বলছি, জাজমেন্টটা কোট করছি, আমি জাজমেন্ট কোট করছি। আমিও তাহলে একটা প্রশ্ন যে এর ভেতর তার মানে জাজমেন্টটাই আমি বলছি, তাহলে নৈতিক প্রশ্ন আছে, এটা লজিক্যাল প্রশ্ন। আপনারা যেটা হল যে এর ভেতর কেউ কি, যে এতগুলো পোস্টে দুর্নীতি হয়েছে, যদি তোমরা কি বিশ্বাস করো এর ভেতর কেউ যোগ্য আছে? তোমরা কি এর ভেতর কেউ যোগ্য আছে বিশ্বাস করো? এর ভেতর কেউ যোগ্য আছে বিশ্বাস করো? হ্যাঁ, অবভিয়াসলি বিশ্বাস করি। সেই বিশ্বাসের ভিত্তিটা কি? সেই বিশ্বাসের ভিত্তিটা কি? তাহলে ডকুমেন্ট এভিডেন্স তোমার নেই, ডকুমেন্ট এভিডেন্স তো তোমার কাছেও নেই, তাহলে সেই ভিত্তিটা কি? বা এই যে অঙ্কিতা, ববিতা, অনামিকা চাকরিটা পেলো কিসের ভিত্তিতে? তাহলে কিছু এভিডেন্স ছিল। উত্তরটা দিই, হ্যাঁ উত্তরটা দিই। সেটা হচ্ছে রিট পিটিশন মেইনটেনেবিলিটি নিয়ে একটা কোশ্চেন ছিল। ফার্স্ট অফ অল যখন মানে আপনার 7ই ডিসেম্বর 2021-এ ফার্স্ট এই কথাটা হয়, রিট পিটিশন মেইনটেনেবল কিনা সেটা একটা কোশ্চেন ছিল। সেখানে দাঁড়িয়ে ওএমআর শিট তখন কিন্তু আসেনি। এবার বলছি না, দ্যাট ইজ দ্য রিট পিটিশন মেইনটেনেবিলিটি। এবার যখন ওএমআর 2016 থেকে 2016 তুমি কষ্টটাই বুঝলে না। আমি সুমনদা কিছু বলতে চান? আমার একটা ঘরে 10 জন, এক সেকেন্ড সুমনদা, চারখানা জেলার দায়িত্ব ছিল, 6খানা জেলার দায়িত্ব ছিল, ইনক্লুডিং মেদিনীপুর, যে জেলা থেকে সবচেয়ে বেশি হচ্ছে চাকরি বিক্রির অভিযোগ, যে মেদিনীপুরে সবচেয়ে চাকরি বিক্রি। এক সেকেন্ড, অতনু জ্যোতি দুজনকে একটু থামাবো, আমি সুমনদার কাছে আসবো। সুমনদা, একটা ঘরে 10 জন আছে, তার মধ্যে ধরে নেওয়া গেল 4 জন খুনি, কোন 4 জন জানা যাচ্ছে না। তাহলে বাকি যে 6 জন আছে একসঙ্গে আমি 10 জনকে গুলি করে মেরে দেবো? পৃথিবীতে এটা কোনো বিচার ব্যবস্থা এটাকে সাপোর্ট করতে পারে? এবং কোনো আইনজীবী বলতে পারেন যে আমি তো বুঝতে পারিনি যে কোন 4 জন খুনি, সেই রিপোর্ট আমার কাছে এসে পৌঁছায়নি, আমি 10 জনকে গুলি করে দিলাম? তার মানে জাস্টিসকে কিম জং উন বলছে। জাস্টিস তো রায় দিয়েছে, রায়টা কে দিয়েছে? রায়টা কে দিয়েছে? জাস্টিস দিয়েছে, তাকে একদম তাই, রায় কিম জং উন বলছে। দেখুন, জাস্টিস হচ্ছে কিম জং উন। 24 ঘন্টা অনুমোদন করে না। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করব। আমরা শুধু বলবো যে এই রাজনৈতিক চাপানুতর, এই দড়ি টানাটানি, এই দায় ঠেলাঠেলি, এর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা রোদে পুড়ে জলে ভিজে চোখের জল ফেলছেন, বয়স অনেক হয়ে যাচ্ছে, তারা কাঁদছেন, কারো বাবা ক্যান্সার আক্রান্ত, কারো মা অশক্ত, পরিবার পরিজন নিয়ে তারা কিভাবে পরিবার পরিজনকে দেখবেন, তাদের মুখে দুটো অন্ন তুলে দেবেন, তারা এখনও জানেন না। এই প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে এই দায় ঠেলাঠেলি যে কেন যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরিহারা হবেন, এটা
সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে করুণ পরিহাস ছাড়া আর কিছু নয়। আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।